আর আগেকার যা নিয়ম ছিল, চারিদিকেতে বারান্দা থাকবে, সুন্দর বাড়ি থাকবে, আর নিচেটা এরকম উঠান থাকবে। দেখুন কি সুন্দর একসময় ছিল, দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই। পুরো শুনশান, ঝুল পড়ে গেছে, দেখেছেন? বছরে হয়তো একবারও ওঠেন কিংবা ওঠেন না। আর দেখুন এই যে ভগ্নপ্রায় যে সিঁড়ি, এই সিঁড়ির উপরটা দিয়ে আমি আপনাদের দেখুন শ্যাওলা পড়ে গেছে। তো এই ভগ্নপ্রায় সিঁড়ি দিয়ে আমি উপরে উঠে পুরোটা দেখাবো, যদিও এর কোনো নিশ্চয়তা নেই, যখন তখন ভেঙে পড়তে পারে। তো বন্ধুরা, নুন বা লবণ যেটা আমরা খাই, যেটা না হলে আমাদের চলে না, তো সেই রকম একটা জিনিস, সেই জিনিসের কিন্তু এখানে তো সরবরাহ ছিল না, অর্থাৎ ভারতবর্ষের সব জায়গায় সেই জিনিসের সরবরাহ একসময় ছিল না। তো তৎকালীন সময়েতে প্রায় 3 থেকে 400 বছর আগে গুজরাট বা মহারাষ্ট্র থেকে এক সম্প্রদায়, তারা লবণের ব্যবসা করার জন্য তারা কিন্তু তাতে প্রসিদ্ধ ছিল, এবং সেই ব্যবসা তারা বিভিন্ন জায়গায় করতে শুরু করে, এবং সেই পশ্চিম ভারত থেকে তারা উঠে চলে আসে আমাদের বিভিন্ন জায়গাতে, এমনকি পশ্চিমবাংলাতেও তারা সেই ব্যবসা শুরু করে। তারা অ্যাকচুয়াল হচ্ছে বর্তমানে গন্ধবেনে। গন্ধবেনে কি করে হলো না, তারা সেই নুনের ব্যবসা করতে করতে নুন বিভিন্ন জায়গায় তারা দিয়ে আসতো, এবং সেখান থেকে কিছু দামি মশলা তারা নিয়ে আসতো, সেগুলোকে আমরা আগেকার দিনে সেটা বলা হতো গন্ধ, মানে তরকারিতে গন্ধ দেওয়ার জন্য। তো সেই রকম মশলা হচ্ছে দারুচিনি, লবঙ্গ, এলাচ ইত্যাদি মশলা তারা নিয়ে আসতো। তো তারা সেই মশলা নিয়ে এসে এখানে বিক্রি করতো এবং লবণ সরবরাহ করতো। সেই রকমই একটি জায়গায় আমি চলে এসেছি। গ্রামটির নাম হলো শিবাটি, পূর্ব বর্ধমানের শিবাটি। প্রায় 15 কাছাকাছি এখানে জমিদার বাড়ি বর্তমান রয়েছে, এবং প্রত্যেকটি বাড়িতে দুর্গা মণ্ডপ একসময় ছিল, অনেক ধুমধাম করে সেখানে পুজো হতো। বর্তমানে সেটাই ভাটা পড়েছে। বর্তমানে সেখানে মাত্র 2টি বাড়িতে এখন দুর্গা পুজো হয়। তো এখানেতে সেই জমিদার বাড়িগুলো আপনাদেরকে ঘোরাবো। তারা এই গ্রামে, এখানেতে যখন তারা উঠে এসেছিল, এই গ্রামের প্রায় কাছাকাছির মধ্যেই হরি এবং ব্রহ্মণী নদীর মিলনস্থল, এবং একটি বিল এখানে প্রায় কাছে, গ্রামের কাছ পর্যন্ত চলে এসছে। তো এখান থেকে তারা নৌকা ছেড়ে বিভিন্ন জায়গায় পাড়ি দিত। এই জায়গাটির লোকেশন বর্তমানে হচ্ছে কাটোয়া, নবদ্বীপ, বর্ধমান, কালনা, এই জায়গায় তারা প্রথম বসে, এবং তারপর থেকে গোটা পশ্চিমবাংলা এবং এই এলাকা জুড়ে তাদের ব্যবসা ছড়িয়ে দেয়। গন্ধবণিক, সেই গন্ধবণিকেরা বর্তমান বসবাস বা এখানে সেই শিবাটি গ্রামে। তো এই গন্ধবণিক হচ্ছে এখানকার জমিদার। চলুন ভিডিওটি আপনাদের দেখ। এককালে এখানকার সুরম্য রাজপুরীর শিখরে যখন প্রভাত সূর্যের রাঙা রোদ এসে পড়ত, তখন আকাশ বাতাস মুখরিত হতো দেবদেবীর বন্দনা গানে। দুপুরের খর রোদ যখন মাটির বুকে অকারণ আগুন ঝরাতো, তখনও জমিদারের দানশালায় বন্ধ হতো না দানবগ্রহিতার আনাগোনা। আবার ধ্যানগম্ভীর বনরেখার আড়ালে যখন মিলিয়ে যেত দিনের শেষ আলোটুকু, তখন মন্দিরে মন্দিরে শোনা যেত সন্ধ্যারতির শঙ্খ ঘণ্টা বাদ্যযন্ত্র কোলাহলপূর্ণ ধ্বনি। এখন কিন্তু কিছুই নেই, স্তব্ধ হয়েছে মন্ত্রপাঠ, বন্দনাগীতি। সেই প্রাসাদগুলি, সেই মন্দির সমস্ত কালের কবলে। শিবাটির প্রাচীন জমিদার বংশের বংশধরের আছে, আর আছে পল্লীর মানুষ। তো বন্ধুরা, সেই জমিদারের যে মহল, এত জমিদার বাড়ি, তো বর্তমানে কোনো জমিদার বাড়িতে তাদের মালিক নেই, অন্য জায়গায় তারা বিজনেস করছে, তাদের বাড়ি আছে। তো কোনো বাড়িতেই আমি প্রবেশ করতে পারছি না, কিন্তু একটি বাড়ি, যেটা জগন্নাথ বাড়ি বলে, সেই বাড়িতে আমি আজ ঢুকবো এবং আপনাদেরকে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। তো চলুন বাড়িতে প্রবেশ করা যাক, আসুন। তো দেখুন, এটি হলো সেই জগন্নাথ বাড়ি। এই যে চন্দ্র বা সেই গন্ধবণিক,
তাদের কিন্তু এটা জগন্নাথ বাড়ি বলে খ্যাত। একসময় রথের বাড়ি বলে খ্যাত। রথ একসময় এখানে আসতো। তো সেই জায়গাটি আপনাদের দেখাবো। তো দেখুন রথের যে বাড়ি, সেই রথের বাড়িতে আমি ঢুকবো। এখানে অনেক বাড়িতে কোনো জায়গায় চণ্ডী বাড়ি, কোনো জায়গায় মা দুর্গার এরকম নামে বাড়ি বিভক্ত হয়ে রয়েছে অনেক অনেক। তো এই দেখুন আমি যে প্রবেশ করছি এই জায়গাটি, এই যে বাড়িটি, এতে হলো রথের বাড়ি। দেখুন সেই যে পুরনো থাম কিন্তু এখনো সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। এই যে রথ, আর দেখুন পায়রারা কিরকম এখনো পর্যন্ত উড়ে চলে যাচ্ছে, কি সুন্দর সেই দৃশ্যটা লাগছে। একসময় এখানেই বাই বাজনা বাদ্য লাইট কত কিছু হয়েছে। আর এটি হলো সেই রথের বাড়ি। দেখুন থামগুলো রয়েছে কিন্তু মাথায় কিন্তু কোনো ছাদ নেই। তো দেখুন কত পায়রা এখানেতে রয়েছে, শুধু পায়রারাই রয়েছে এখানে। যারা এত মেম্বার ছিল এক সময়, সেই মেম্বার কিন্তু এখন আর নেই। প্রত্যেকটি বড় বড় জমিদার বাড়িতে মুষ্টিমেয় দু একজন আছেন, কিংবা নেই, তাদের কেয়ারটেকাররা আছেন। তো বর্তমানে এই অবস্থা। সেই শিবাটির গন্ধ, বণিক পরিবারের বাড়ি, রাজবাড়ি, জমিদার বাড়ি। তো আস্তে আস্তে আমি এখন উপরে উঠবো এবং আপনাদেরকে ছাদ থেকে দেখানোর চেষ্টা করবো। দেখুন এখানে সব কিন্তু ভগ্নপ্রায় অবস্থায়, বাড়িটি খাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে ভগ্নপ্রায় অবস্থায়। আর ইনি হচ্ছেন এই বাড়ির মালিক, এই বাড়ির রথের বাড়ির উনি মালিক। এরকম দু একজনই আছে, বাকিরা কিন্তু কেউ নেই। তো চলুন এনাদের ব্যবহার, এই রথের বাড়ির যিনি মালিক খুব ব্যবহার ভালো, আশা করি সবাইকারই ব্যবহার ভালো হতো হয়তো ওনাদেরকে পেলে। তো যাই হোক, আমি কিন্তু উপরের সেই বারান্দায় উঠে পড়েছি। এখন নতুন করে রিমডেল করছে, কিন্তু তা সত্ত্বেও সেই বাড়িটি কিন্তু এখনো রয়েছে। আর আগেকার যা নিয়ম ছিল, চারিদিকেতে বারান্দা থাকবে, সুন্দর বাড়ি থাকবে, আর নিচেটা এরকম উঠান থাকবে। দেখুন কি সুন্দর একসময় ছিল, দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই। দেখুন এইখানেতে কিন্তু দাঁড়িয়ে থাকতো কেউ না কেউ। আর এখানে সেই রথের বাজনা আনন্দ এই উঠোনের মধ্যে কিন্তু একসময় হয়েছে। তো চলুন এবার আমি উপরে, হাতটা সম্ভবত আমি আপনাদেরকে, হ্যাঁ এটা ছাদের সিঁড়ি। তো দেখুন পুরো শুনশান, ঝুল পড়ে গেছে, দেখেছেন? বছরে হয়তো একবারও ওঠেন কিংবা ওঠেন না। তো এই হলো সেই শিবাটির রথের বাড়ির ছাদ। কি অপূর্ব! দেখুন এখান থেকে সমস্ত জমিদার বাড়ির আমি খানিক খানিক দেখতে পাচ্ছি। তো দেখুন সেই যে বণিক, গুজরাটি বা মহারাষ্ট্র, আমি ওনার কাছে জানলাম এখানকার মালিক, যে কেউ কাটোয়ায় আছে, কেউ কলকাতায় আছে, কেউ নাকি গুজরাট মহারাষ্ট্রতেও আছেন এখনো পর্যন্ত। দেখুন কি সুন্দর দৃশ্য, তাই না? মানে ভাঙা ভগ্নপ্রায়টাও একটা সুন্দরতা প্রদান করে, আর অনেক কিছু স্মৃতি মনে করিয়ে দেয়। দেখুন এখানে একটি বাড়ি, ওখানে পরপর ওই একটা বাড়ি, ওই একটা বাড়ি, এখানে একটি বাড়ি, ওখানে একটি বাড়ি, ওইখানে একটি বাড়ি, ওই একটি বাড়ি, ওইখানে একটি বাড়ি, আর এখানে সামনে একটি বাড়ি রয়েছে, আর দেখুন ওইখানে একটা বাড়ি রয়েছে, দেখছেন? তো এই বাড়িটিতে আমি যেটা জানলাম, বা ওই বাড়ি থেকে যেটা বন্ধ রয়েছে, আমি বাইরে থেকে যেটা দেখলাম, বাড়িটি এত বিশাল,
যে 400 থেকে 500 লোক ওই বাড়ি আর বাড়ি উঠোন মিলে ঢুকে যাবে, হয়তো তারও বেশি ঢুকে যাবে। বিশাল একটা বাড়ি, প্রায় কয়েক বিঘে নিয়ে ওই বাড়িটি অবস্থিত রয়েছে। কিন্তু বর্তমান কি অবস্থা দেখুন, কেউই থাকে না, একজনও জুটছে না এই বাড়িটিকে বসবাস করার জন্য। এক সময় কিন্তু এখানে শয়ে শয়ে লোক, এত ফ্যামিলি, ছেলে পিলে কিন্তু এই জায়গাতে থাকতো। তো যাই হোক, কালের যে গতি সেটাকে আমাদেরকে মেনে নিতে হবে। এত সত্ত্বেও কিন্তু কেউই কিন্তু এই জিনিসটা উপভোগ করতে পারেনি, কয়েক বছরই মাত্র এতে চলেছে। আর দেখুন এই যে ভগ্নপ্রায় যে সিঁড়ি, এই সিঁড়ির উপরটা দিয়ে আমি আপনাদের দেখুন শ্যাওলা পড়ে গেছে। তো এই ভগ্নপ্রায় সিঁড়ি দিয়ে আমি করে উঠে পুরোটা দেখাবো, যদিও এর কোনো নিশ্চয়তা নেই, যখন তখন ভেঙে পড়তে পারে। তো দেখুন পুরো গ্রামটা আপনাদেরকে ভিউটা দেখিয়ে দিই। আর দেখুন ওইটি হচ্ছে কালী মন্দির, আর এইদিকে একটি দুর্গা মন্দিরে পুজো হয়, আর ওইদিকে একটি দুর্গা মণ্ডপে পুজো হয়। এখন বর্তমানে দুটো মন্দিরেতেই পুজো রয়েছে, দুটোই চন্দ্রদের। তো বন্ধু, আমি আস্তে আস্তে এবার জমিদার বাড়ির ছাদ থেকে নিচে নেমে যাব। নিচেটা বা আরো কিছু যদি জানার থাকে জানবো এবং আপনাদেরকে জানাবো। তো চলুন যাওয়া যাক। কি নাম আপনার? আমার নাম শিশির চন্দ্র। আচ্ছা, এই যে জমিদারের যে শিবাটি, এই গ্রামটার নাম কি নাম? শ্রীবাটি। আচ্ছা, এই যে জমিদারের যে ঘটনা প্রথম থেকে যদি একটুখানি বলেন, যে কি ছিলেন, মানে জমিদারের নাম কি ছিলেন, তারা কিভাবে জমিদার হলেন, কোথা থেকে এলেন, এখন কি পরিস্থিতি, এ সম্বন্ধে একটু যদি একটু বলেন কাহিনীটা। এখানকার প্রথমে জমিদারের নাম ছিল মুলুকচাঁদ চন্দ্র এবং সভারামচন্দ্র। আচ্ছা, বর্ধমান জেলা কাটোয়া থানা অন্তর্গত ইন্দ্রায়ণী পরগনায় অবস্থিত ছোট্ট গ্রাম শ্রীবাটি। এককালে সৌন্দর্য ছিল, আকর্ষণও ছিল। এককালে এখানকার সুরম্য রাজপুরীর শিখরে যখন প্রভাত সূর্যের রাঙা রোদ এসে পড়তো, তখন আকাশ বাতাস মুখরিত হতো দেবদেবীর বন্দনা গানে। দুপুরের খর রোদ যখন মাটির বুকে অকারণ আগুন ঝরাতো, তখনও জমিদারের দানশালায় বন্ধ হতো না দানবগ্রহিতার আনাগোনা। আবার ধ্যানগম্ভীর বনরেখার আড়ালে যখন মিলিয়ে যেত দিনের শেষ আলোটুকু, তখন মন্দিরে মন্দিরে শোনা যেত সন্ধ্যারতির শঙ্খ ঘণ্টা বাদ্যযন্ত্র কোলাহলপূর্ণ ধ্বনি। এখন কিন্তু কিছুই নেই, স্তব্ধ হয়েছে মন্ত্রপাঠ, বন্দনাগীতি, সেই প্রাসাদগুলি, সেই মন্দির সমস্ত কালের কবলে। শ্রীবাটির প্রাচীন জমিদার বংশের বংশধরের আছে, আর আছে পল্লীর মানুষ। আমার লেখা এটা। এরা প্রথমে লবণে ব্যবসা করত, তারপর ওই ফিরে আসার সময় নৌকা সব সুগন্ধি মশলা, এই যেমন দারুচিনি, এলাচ, এসব সামগ্রী নিয়ে আসতো। তা তখন জাভা, সুমিত্রা, পোরবন্দর, এইসব জায়গাগুলোতে ওরা বাণিজ্য করতে যেত। আর এখানকার ওই আমাদের কুলদেবতা আছে রাম রঘুমণি, রঘুনাথ, ওনাকে সেই গুজরাট থেকেই সাথে করিয়ে এনেছিল। ওনারা কি গুজরাটে ছিলেন অধিবাসী? হ্যাঁ। তারপরে আদি সপ্তগ্রামে আসেন। আদি সপ্তগ্রাম থেকে কৈথন থেকে শ্রীবাটিতে এসে বসতি স্থাপন করেন। এখানে মন্দির গুলো তখনই তৈরি হয়েছে। আর এখানে রাম রঘুনাথের মন্দির, এখানে আমাদের কুলদেবতা। বর্ধমানে ওখানে রাজার সঙ্গে তো সব কাশিম বাজারের রাজার সঙ্গে সব এসব যুদ্ধ হয়েছিল। তখন হাতিতে করে এখানে এসেছিল ওই সম্পত্তি নিয়ে। ওই রাজা, এই বইটা ছবি আছে দেখুন।
হুম। হাতিতে করে এসব যুদ্ধ করতে এসেছিল, তা আমাদের এখানে নদী ছিল, আর সেই হাতি সুরে ওই লাঠি করে মেরেছিল। তা তারপরে গুলি করে দিয়েছিল রাজা, তাও 3 মাস বেঁচে ছিল। মানে কোন রাজার সাথে যুদ্ধ হয়েছিল? এই রাজার সাথে? হ্যাঁ, এই রাজার সাথে মনিন্দ্র। কার যুদ্ধ হয়েছিল? বর্ধমান? এই আমাদের এখানকার এই শিবাটি চন্দ্রদেব। কি নিয়ে যুদ্ধটা হয়েছিল? ওই সম্পত্তি নিয়ে। হুম। এই হাতিতে কি হয়েছিল? হাতির ব্যাপার? হাতিতে এখানে আমাদের যে নদী ছিল, এরাও তো যুদ্ধ ময়দানে নেমেছিল। তা তখন সে লাঠি করে সে হাতি শুঁড়ি মেরেছিল, তা হাতি কায়দা হয়ে গেছিল। তারপরে রাজা গুলি করে দিয়েছিল সেই নবদিকে। তারপরেও সে বেঁচে ছিল 3 মাস, এইটুকুই শোনা। তারপর এখানকার রাজা ওখানকে ওদেরকে মেরেছিল, তাই তো? না, ওখানকার রাজা এদিকে এই জমিদারদের নবদিকে, মানে যে পাইক বরকন্দাজ যাদেরকে বলে, এই গার্ড আর কি, এই দরজায়। হ্যাঁ, আর তখনকার দিনে তো ডাকাতের ভয় ছিল, সেই জন্য দরজা গুলো সেই গজাল মারা। যে কুরুরি কুড়ি ইয়ে করতে পারবে না। তো বন্ধুরা, এই চন্দ্র পরিবার কিন্তু একটা খুব সুন্দর মন্দির নির্মাণ করেছে। এখানে 3টে মন্দির রয়েছে, টেরাকোটার কাজের অসম্ভব সুন্দর কাজ। তো সেই জায়গাটি আপনাদেরকে দেখাবো, এবং এখানে এসছি। আসলে এই যে মন্দির, এগুলো সব মহাদেবের মন্দির। আর এখানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে, এবং সেখানে বোর্ড পর্যন্ত ঝোলানো রয়েছে। এই বোর্ডেতে লাগানো রয়েছে, সেই বোর্ডেতে নোটিশ দেওয়া রয়েছে যাতে করে এগুলো কেউ নষ্ট না করে। তো যাই হোক, খুব সুন্দর শিল্পকলায় সেই মন্দির কিন্তু আজ পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে, খুব অপূর্ব সুন্দর টেরাকোটার কাজে। তো যাই হোক, যতটুকু পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ভালো লাগলে সাথে থাকবেন। আজ এই পর্যন্ত। নমস্কার।